শনিবার জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সাইবার আইনকে সময়োপযোগী করতে সংস্কার করা হবে জানালেন তথ্যমন্ত্রী। এবং তরুণদের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি নির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 24 জুলাই গণ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানী শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 36 জুলাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9 দিনের কর্মসূচির শেষ দিন আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশেও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করে বিএনপি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে আগামী 3 আগস্ট। দেশের সাইবার আইনকে সময়োপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার। এই লক্ষ্যে আইনজীবীদের মতামত ও পরামর্শ নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও সেই আয়নাকে আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য করতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা জরুরি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কোনো ঐতিহাসিক ঘটনা নিয়ে বয়ান তৈরির সময় কেউ প্রচলিত আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যমের আয়নাটা নিখুঁত না। নিশ্চয়ই আমাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে নিখুঁত আয়না না থাকলে আমাদের নিজের চেহারাই নিজেরা কেমন বিকৃতভাবে আমরা দেখে থাকি। নিশ্চয়ই কারো কারো অভিজ্ঞতা থাকার কথা, এই প্রজন্মের অবশ্য না থাকার কথা, কারণ এখন অনেক নিখুঁত উৎপাদন হয়। কিন্তু আমরা যারা একটু বয়স্ক, আমাদের অভিজ্ঞতা আছে। আয়না যখন নিখুঁত হয় না তখন নিজের চেহারাটা বাঁকা বাঁকা দেখা যায়, এক চোখ ছোট এক চোখ বড় দেখা যায়। অতএব রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে। বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ব্রাজিল ও আর্জেন্টিনার সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য, অবকাঠামো ও উন্নয়ন মডেল অনুসরণ করে দেশের ফুটবলকে তৃণমূল থেকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। শুক্রবার রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফে এটিজেএফবির আয়োজিত ফুটবল টুর্নামেন্টে তিনি জানান, বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলকে এনে একটি প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের কথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলের যে স্ট্রাকচার রয়েছে, তাদের যে অবকাঠামো রয়েছে, তাদের যে পরিকল্পনা রয়েছে, তাদের সাথে কথা বলে, আমাদের ফুটবল ফেডারেশনের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের সহযোগিতা বা তাদের যে পরিকল্পনাগুলো আমরা আমাদের দেশে ইউটিলাইজ করে আমরা আমাদের ফুটবলকে একদম তৃণমূল পর্যায় থেকে আমরা ডেভেলপ করতে পারি কিনা। চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প স্থাপনা পরিদর্শন করেন।
এর আগে গত 28 জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আবারও অস্থির রাজধানীর কাঁচা বাজার। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি মুরগির দাম বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, মুরগির সরবরাহ কম থাকার ফলে দাম চড়া। সহকর্মী সোহানুর রহমান সোহানের ক্যামেরায় শায়ান সাব্বিরের রিপোর্ট। কয়েকদিনের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে মুরগির দাম কিছুটা বেড়েছে। তবে 2-3 সপ্তাহ আগে বাজারে কয়েক ধরনের নিত্যপণ্যের দাম যা সামান্য বেড়েছিল তা এখনও কমেনি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। সপ্তাহখানেকের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার ও সোনালী মুরগির দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়, যা গত সপ্তাহে ছিল 160 থেকে 170 টাকা। গত সপ্তাহে থেকে এই সপ্তাহ ব্রয়লারের দামও বাড়ছে, সোনালির দামও বাড়ছে। সোনালি গত সপ্তাহে আমরা পাইকারি কিনে আনছিলাম 310 টাকা, 305 টাকা। এই সপ্তাহে কিনে হইলাম 320 টাকা পাইকারি। আর ব্রয়লার আছিল গত সপ্তাহে আমরা কিনে আনতাম 132-36। এই ব্রয়লার কিনে আনছি 168-70। এদিকে সবজি, পেঁয়াজ ও রসুনের মতো অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে বড় কোনো হেরফের হয়নি। দাম রয়েছে আগের মতোই স্থিতিশীল। অন্যদিকে পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি বলে দাবি বিক্রেতাদের। 80 টাকার ভিতরেই সব কিছু আছে আর কি। এর উপরে মনে হয় কিছু একটু বেগুনটার দাম একটু বেশি আর কি। গোল বেগুনটা বর্ষার সিজন আইলে এমনিতেই বেগুনের দাম একটু বেশি থাকে। সিজন বেগুনে পোকা ধরে বেশি, তো গাছে কম হয়। বাজারে নিত্যপণ্যের দাম আবারও বেড়ে যাওয়ায় কিছুটা চাপে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বাজারে সবজির বাজারে স্বস্তি মিললেও অস্বস্তি বিরাজ করছে মুরগির বাজারে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হয়েছিল 160 থেকে 170 টাকায়। সেই মুরগি এখন দাম বেড়ে 190 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। বিক্রেতাদের দাবি, বাজারে মুরগির সংকট থাকার ফলেই দাম বাড়তি। শায়ান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। দেশ জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1107 জন, যার মধ্যে 968 জনের মধ্যে হামের উপসর্গ এবং 139 জনের শরীরে নিশ্চিত হয়েছে হাম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখনো পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা 1,03,961 জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 12,425 জনের। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 87,000-এরও বেশি রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 83,000-এরও বেশি। আর 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 636 শিশুর। তবে গত 24 ঘন্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC। সংস্থাটি বলছে, বর্ষা মৌসুমে উজানে অতিবৃষ্টির কারণে প্রতি বছরই বন্যার ঝুঁকি থাকে। বর্তমানে ব্রহ্মপুত্র অববাহিকার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হলেও আগামী 5 থেকে 6 দিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে। তবে প্রকাশিত FFWCর বন্যা পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী 4 থেকে 7 জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ায় ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সতর্ক সীমার প্রবাহিত হতে পারে। একই সময়ে সিলেট ও সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা নদীর পানিও সতর্ক সীমায় ওঠার আশঙ্কা রয়েছে। এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে উপকূলীয় নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলার সংবাদ। তরুণদের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি নির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে উদ্ভাবক সোলেমান আলীর নির্মিত সোলেমান সোলার সেচ পাম্প এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, শুধু আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে উচ্ছ্বাসে সীমাবদ্ধ না থেকে তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে হবে। তিনি বলেন, সোলেমান আলীর উদ্ভাবন দেশের কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে এই ধরনের উদ্ভাবনী উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এখানকার যাবতীয় বিদ্যুতের যে চাহিদা সেটা উনি ওনার নিজের সোলার প্রজেক্ট দিয়েই ওনাদের সম্পন্ন করেন। আমি আশা করব আমাদের সাংবাদিক ভাইরা এদিকে অত্যন্ত বড় করে জাতির সামনে তুলে ধরবেন এবং যাতে করে আমরা যারা সরকারি আছি আমরা সুযোগ পাই তার এই প্রজেক্ট থেকে ছড়িয়ে দেওয়ার জন্য। খালি ঘুরে এনে আর্জেন্টিনা ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি, ভাগ পরিবার হবে, তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আওয়ামী লীগের আমলে দীর্ঘ 17 বছর মাদক নিয়ন্ত্রণে বাধা দেওয়া হয়েছে। এখন বিএনপির কেউ মাদক নিয়ন্ত্রণে বাধা দিলে তাকে ছাড় দেওয়া হবে না। দুপুরে লক্ষ্মীপুর 3 সদর আসনের কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মাদক ব্যবসায় জড়িত প্রভাবশালীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে কোনো রাজনৈতিক সুপারিশ গ্রহণ করা হবে না। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে। 17 বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসি সাহেব একটু আগে বলছি, ওসি সাহেব বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে, আমার আপনার তদবির করার কোনো সুযোগ থাকবে না। এই লাইনে এই ওয়ার্ডে মাদকের ব্যবসা করে কিছু প্রভাবশালী লোক, এরা সাময়িক প্রভাবশালী, এরা যদি মনে করে আমি বহুত কিছু হয়ে গেছি, ভুল, এগুলা ছাড়িয়ে দাও। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায় সেখান থেকে উদ্ধার করার কোনো লোক থাকে। স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার বাজেটের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে এবং সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে লালমনিরহাটে কিডনি ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও বলেন, অসুখ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে। এই লক্ষ্যে সরকার 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছে, যারা গ্রামে গিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়াবেন। সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট ডায়াবেটিক সমিতি সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতিমি, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক AKM মমিনুল হক সহ অনেকেই। সরকার কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ডায়ালিসিসের ব্যাপারে, হার্টের রিং পড়ার ব্যাপারে, সেগুলো বিস্তারিত আলোচনা আমি করবো না। একটা কাজ করতে যাচ্ছি আমরা, সেটা হলো যে 1 লক্ষ স্বাস্থ্য সেবা কর্মী নিয়োগ দিতে যাচ্ছি আমরা। 1 লক্ষ স্বাস্থ্য সেবা কর্মী কি করবে? মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে অসুখ হয়ে চিকিৎসা দেওয়ার চেয়ে অসুখ যাতে কম হয় সেই ব্যবস্থাটা করতে হবে, সচেতনতা তৈরি করার জন্য। এখানে বেশিরভাগ মেয়েদেরকে নিয়োগ করা হবে, তারা বাড়িতে গিয়ে আমাদের মা বোনদেরকে শিখাবে কোন খাদ্য গ্রহণ করলে স্বাস্থ্যের জন্য ঝুঁকি, অসুখের জন্য ঝুঁকি, কোন পানি পান করবেন, কতটুকু লবণ খাবেন, তাদের ট্রেনিং করে দিব আমরা, তারা বাড়ি বাড়ি গিয়ে এই প্রশিক্ষণটা দিবে। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার ব্যতীত খেলার সংবাদে। কঠিন গ্রুপে খেলেও টি-20 বিশ্বকাপে লড়াকু পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ধারাবাহিকতায় ভবিষ্যতের দল গড়তে এবার 3টি নতুন উদ্যোগ নিয়েছে বিসিবির নারী বিভাগ। বিশ্বকাপ শেষে দেশে ফিরে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে প্রথমবার বৈঠক করে নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু। বৈঠকে জাতীয় দলের পাইপলাইন আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক পর্যায়ে দলের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর নানা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তৃণমূল পর্যায় থেকে মানসম্মত পেসার তৈরি, প্রতিভা অন্বেষণ এবং নারী স্কুল ক্রিকেট সম্প্রসারণে। বিসিবির আশা, এসব উদ্যোগ দেশের নারী ক্রিকেটে নতুন প্রতিভা গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে। বিশ্বকাপের নকআউট পর্ব অভিষিক্ত কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে নারাজ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার ভাষায়, এখন থেকে প্রতিটি ম্যাচই অলিখিত ফাইনাল আর কেপ ভার্দেকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। মিয়ামিতে শনিবার বাংলাদেশ সময় ভোর 4টায় মুখোমুখি হবে দুই দল।
প্রথমবার বিশ্বকাপ খেলেই শেষ 16 নিশ্চিত করা কেপ ভার্দের প্রশংসা করে স্কালোনি বলেন, দলটি ভাগ্যের জোরে নয়, নিজেদের সামর্থ্যে নকআউটে উঠেছে। শক্ত রক্ষণ আর দ্রুত পাল্টা আক্রমণে তারা যে কোনো প্রতিপক্ষের জন্যই হুমকি। সামাজিক মাধ্যমে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়ার গুঞ্জনও উড়িয়ে দেন বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ। একই সঙ্গে তিনি বলেন, আর্জেন্টিনা শুধু লিওনেল মেসি নির্ভর নয়, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ সহ দলের সব ফরওয়ার্ডের কাছ থেকেই গোল প্রত্যাশা করেন তিনি। বিশ্রামের পর কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ফিরতে পারেন মেসি, তবে ম্যাচে তিনি কতক্ষণ খেলবেন তা নির্ভর করবে পরিস্থিতি ও তার শারীরিক অবস্থার উপর। পুষ্টিচানি বিদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শনিবার জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সাইবার আইনকে সময়োপযোগী করতে সংস্কার করা হবে জানালেন তথ্যমন্ত্রী। এবং তরুণদের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি নির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।